হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এতদিন কিন্তু পাঠাওতে সকালবেলা সকাল 7টা থেকে 11টার মধ্যে 3টা ট্রিপ দিলে 150 টাকা বোনাস ছিল। কিন্তু গতকালকে রাত্রেবেলা দেখলাম একটা নোটিফিকেশন আসলো পাঠাও অ্যাপে যে এখন আর 3টা না, এখন 4টা ট্রিপ দিতে হবে, আর বোনাস হলো 200 দিবে তারা। ভাই, আগে তো 3টাই খুঁজে পাইতাম না ট্রিপ, যে কষ্ট হইতো 3টার জন্য, এখন আবার 4টা। এটা আর সম্ভব না। তাও কি করব, সেই 200 টাকার লোভ। সকালবেলা 8:30 বাজে আমি পাঠাও অ্যাপটা খুলে বসছি বাসায়। বিশ্বাস করবেন, ঠিক 9:15 পর্যন্ত অপেক্ষা করছি, কোনো ট্রিপ পাই নাই। শেষমেশ ইন ড্রাইভে আমি একটা ট্রিপ অ্যাকসেপ্ট করলাম। যাত্রী আছে বংশালে, তাকে নিয়ে যেতে হবে গণভবন। আমি যাত্রীকে ফোন দিয়ে বললাম যে 5 মিনিট লাগবে, একটু দাঁড়ান। ঠিক 6 থেকে 7 মিনিট লাগছে আমার ওখানে পৌঁছাইতে। যাই ফোন দিলাম যাত্রীরে, যাত্রী আর ফোন ধরে না। 2বার ফোন দেওয়ার পর 3 নাম্বার বার এসে কেটে দেয়, তখন বুঝলাম সে চলে গেছে। দিলাম ক্যান্সেল করে ট্রিপটা। তারপরে ইন ড্রাইভে আরেকটা ট্রিপ ধরলাম। লক্ষ্মীবাজার থেকে এক আপু, সে যাবে ব্র্যাক ইউনিভার্সিটি বাড্ডাতে। তাকেও কিন্তু আমি ট্রিপটা ধরার সাথে সাথে ফোন দিয়েছিলাম। কিন্তু যখন লক্ষ্মীবাজারের কাছাকাছি গেলাম, উনি ফোন দিয়ে আমারে বলে, ভাইয়া আর আইসেন না, আমি চলে গেছি আরেকটা ধইরা। বলেন কেমন লাগে সকাল সকাল যদি এরকম হয়, মানে আজকে দিনটাই খারাপ যাবে, বোঝাই যাইতেছিল। তারপর পাঠাও অ্যাপটা ওপেন করলাম। ওই অ্যাপ ওপেন করার সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট পেলাম, নারিন্দা ভূতের গলি থেকে এক ভাইয়া যাবে যাত্রাবাড়ি। ওনাকে নিয়ে যাত্রাবাড়ি যাইতে আমার সময় লাগছে মাত্র 10 মিনিট। ভাড়া আসছিল 84 টাকা, দূরত্ব ছিল 2.5 কিলোমিটার। পাঠাও কমিশন যায় 14 টাকা। তারপর পাঠাও অ্যাপে সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট চলে আসে, যাত্রীকে নিয়ে যেতে হবে বনানীতে। যাত্রী আছে গোলাপবাগ জামে মসজিদের সামনে। ওই আপুকে পিক করলাম। ওই আপু আমাকে বলতেছে, ভাই ঘুরান, উল্টা ঘুরাইয়া সেই ফ্লাইওভার দিয়ে যান। আমি বললাম, আপু এখন ঘুরাইলে পরে সামনে সার্জেন আছে, পুরা একদম কেস করে দিবে। কিন্তু উনার ইচ্ছাই নেই এই রোড দিয়ে যাওয়ার, কারণ গোলাপবাগ সায়দাবাদের যে পুরা রোডটা জ্যাম। আর আপু ঠিকই বলছিল। যখন ওই আপুরে পিক করে রওনা দিলাম, মানে গাড়ি 1 মিনিট চলে, 15 মিনিট থাইমা থাকে। আর যাত্রী এদিক দিয়ে বারবার খালি বলে যে, ভাই কেন আসলেন এদিক দিয়ে, কেন আসলেন? এখন কি করুম বলেন, উল্টা গেলে তো মামলা খাবো 100%। আমি উনারে বুঝাইতেছি, আপা 10টা মিনিট দেখেন ছেড়ে দিবে, 5টা মিনিট দেখেন ছেড়ে দিবে। শেষমেশ ছাইরা দিল, এবং ওইখান থেকে ছাড়ার পর হাতির ঝিলে একটুখানি জ্যাম পাইছিলাম, কিন্তু তারপরে আর জ্যাম পাই নাই। এইবার প্রতিদিনের মতো আমি 2টা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাইয়া লিখছেন যে উনি 18 মাস আগে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দিছে, কিন্তু এখনও স্মার্ট কার্ড পায় নাই। এখন ওনার কাছে ডেলিভারি স্লিপ আছে, এটা দিয়ে কি পাঠাও উবার রেজিস্ট্রেশন করা যাবে কি না? হ্যাঁ ভাই, যাবে। আর স্মার্ট কার্ডের ব্যাপারটা হলো এরকম যে আমি যখন আনতে গেছিলাম, তখন দেখলাম এমন মানুষও আছে যে 3 বছর ধরে ঘুরতেছে। তারা ঢাকার বাইরে থেকে সকালবেলা আইসা লাইনে দাঁড়ায়, তারপর ডেট বাড়ায় নিয়ে তারপর চলে যায়। মানে আমি বুঝলাম না বিআরটিএ কি করে। যারা নতুন লাইসেন্স করছে, আমার সাথেই আমার এক ছোট ভাই আছে, সে বাইক কিনা নতুন লাইসেন্স করছে, তার লাইসেন্স বাসায় দিয়ে গেছে এবং যেদিন ডেট ছিল ওই দিনই সে পাইছে। অথচ আমার লাইসেন্স রিনিউ, সেটা তারা 1 বছরের উপরে লাগাই দিছে সেই স্মার্ট কার্ড ডেলিভারি করতে। এক ভাই বলছেন যে উনি আইফোন দিয়া উবার আর ইনড্রাইভে ভাড়া মারে, কিন্তু আইফোনে পাঠাও ইনস্টল করা যায় না। হ্যাঁ ভাই, এটা সত্যি, আইফোনে পাঠাও ইনস্টল হয় না, কারণ অ্যাপ স্টোরে ওই পাঠাও ড্রাইভ অ্যাপটাই নাই। এরপর আরেকজন ভাইয়া লিখছেন যে নতুন বাইক রেজিস্ট্রেশন করতে কতদিন লাগে, এবং একবারে নতুন বাইক কিনতে গেলে কি কি কাগজপত্র বা প্রসিজার কি। আমি যখন গত বছর হিরো ইগনাইটর 125 বাইকটা কিনি, তখন ব্র্যান্ড নিউ কিনছিলাম, এবং আমি সাথে করে ভোটার আইডি কার্ড এবং আমার ড্রাইভিং লাইসেন্স, এই 2টা কাগজ নিয়ে গেছিলাম। যদিও আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ছিল না, এক্সপায়ার্ড ছিল। ড্রাইভিং লাইসেন্সটা দরকার হয় শুধুমাত্র বাইকের রেজিস্ট্রেশন করার জন্য। আর এই 2টা ছাড়া আরেকটা জিনিস লাগে, সেটা হলো ওই যে বঙ্গবন্ধুর ছবিওয়ালা যে নোটগুলা, ওই টাকা। এই 3টা জিনিস নিয়ে গেলে আপনারা নতুন বাইক দিয়ে দিবে। আর নতুন বাইকের যে নাম্বার, সেটা আসতে সময় লাগে 5 দিন। আমি রেজিস্ট্রেশন করছিলাম ইকুরিয়া বিআরটিএতে, বংশালের যে হিরো শোরুম আছে ওনরাই করে দিছিল, 16,000 টাকা দিছিলাম তাদেরকে। 5 দিনের মধ্যে আমাকে নাম্বার তারা ডেলিভারি দিয়ে দেয়। চলে আসলাম আপুকে নিয়ে ডেস্টিনেশনে। আমাদের সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। দূরত্ব ছিল 12.4 কিলোমিটার। ওনাকে যখন ড্রপ করি তখন ঘড়িতে বাজে 10টা 50। ভাড়া উঠে 270 টাকা, পাঠাও কমিশন যায় 39 টাকা। ওনাকে ড্রপ করার পরে আমি একটা চায়ের দোকানে দাঁড়ায় চা খাইতেছিলাম, তখন আমার পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট আসে। আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, এবং সাথে সাথে যে রিকোয়েস্ট দিছে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর সে ধরে বলতেছে যে, ভাই কেন রিসিভ করলেন রিকোয়েস্টটা? আমি বললাম, কেন ভাই, আপনি রিকোয়েস্ট দিয়েছেন, আমি কেন রিসিভ করব না? তখন উনি বলতেছে যে, ভাই আমিও পাঠাও রাইডার, আমিও পাঠাও চালাই। আমার পাশে যে আরেকজন লোক আছে, উনাকে যে বোনাস আছে সেই বোনাসটা পাওয়ানোর জন্য আমি রিকোয়েস্ট দিচ্ছিলাম। আমি বললাম যে, ভাই বুঝতে পারছি, তাহলে আপনি ক্যান্সেল করে দেন। তখন বললো, আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে সে ক্যান্সেল করে দেয়।
বনানী থেকে আমি তখন মিরপুরের দিকে যাই, কারণ আমার মিরপুরে একটা ছোট কাজ আছে। যাওয়ার পথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়, প্রায় ভিজেই গেছিলাম। আমি মিরপুর থেকে কাজ শেষ করে বেরোই 2:30 পৌনে 3টার দিকে। তারপর আমি আবার শুরু করি রাইড শেয়ার। পাঠাও এবং ইনড্রাইভ খুললাম, দুটাই অ্যাপ, কিন্তু কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না মিরপুরে। তারপরে পাঠাওতে একটা পার্সেল রিকোয়েস্ট আসলো এবং পার্সেলটা পিক করতে হবে মিরপুর বেনারসি পল্লী থেকে। আমি চলে গেলাম বেনারসি পল্লীতে, ভাবছিলাম ছোটোখাটো পার্সেল হলে ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট নিয়ে যাব, আর পার্সেলটা নিয়ে যেতে হবে সেই ঢাকেশ্বরীতে। পার্সেলটার সাইজ ছিল বড় একটা বালিশের মতো, আর ভিতরে ছিল জামা। পার্সেলটা যে সেন্ড করবে, যে সেন্ডার, সেও নিচে নামবে না, সে আমাকে বললো ওপরে আসতে। গেলাম ওপরে দোতলায়। তারপর যে রিসিভার, সেও নিচে নামবে না, তার বাসাও 3তলায়। তার বাসায় আবার লিফট ছিল, 3তলায় যে ডেলিভারি করা লাগলো। পার্সেলটার ভাড়া আসছিল 215 টাকা, আর পাঠাও কমিশন যায় 43 টাকা। আমি পার্সেল অপশনটা নর্মালি বন্ধই রাখি, কারণ অনেক প্যারা, কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না দেখেই অপশনটা ওপেন করছি। প্রথমে তো 10-15 বার ফোন দেওয়া লাগে তাদেরকে, আর যেখানে রিসিভার বা সেন্টারের লোকেশন থাকে ওইখানে নর্মালি থাকেই না মানুষ, অনেক দূরে দূরে যায় রিসিভ করতে হয়। যাক, পার্সেলটা দেওয়ার পর তারপর চকবাজার থেকে আমি আরেকটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে। ওই ভাইয়াকে নিয়ে যেতে হবে বনশ্রী, ভাইয়া যাবে ডাক্তারের কাছে। আর ভাইয়া বলতেছিল যে 5টার আগে পৌঁছাইতে হবে, তাকে আমি 4:30টার ভিতরেই নামায় দিই। ভাইয়ার ভাড়া আসছিল 173 টাকা, পাঠাও কমিশন যায় 19 টাকা, দূরত্ব ছিল 8.9 কিলোমিটার। ওই ভাইয়াকে ড্রপ করার পর বনশ্রী সি ব্লকের 6 নাম্বার রোড থেকে আমি আরেকটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে। এক আপু, সে যাবে হলো কাফরুল, ভাড়া দেখাচ্ছিল 176 টাকা। যে লোকেশনটা দেখাইতেছিল ওই আপু আবার লোকেশনেই ছিল না। আমি যে লোকেশনে এদিক ওদিক অনেক ঘুরলাম, পাইলাম না। উনি আসছিল ডি ব্লকে, অথচ লোকেশনে দেখাচ্ছে সি ব্লক। তারপর তারা পিক করে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে আমি 200 টাকার তেল ভরে নিলাম, কারণ একদমই তেল ছিল না বাইকে। আবার ক্যান্টনমেন্টে ঢোকার সময় আমার মনে ছিল না ক্যামেরা খুলতে, মিলিটারিরা ক্যামেরা খুলাইয়া দেয়। তারপর এই আপু নামার পরে পুরো ক্যামেরাটা ভালো মতো আমার লাগাই দিছিল। যাক, আপুর ভাড়া আসছিল 180 টাকা, আর উনার ডিসকাউন্টই ছিল 95 টাকা। উনি আমাকে 100 টাকা দিল, পাঠাও কমিশন যায় 19 টাকা। ওই আপুকে যখন ড্রপ করি তখন ঘড়িতে বাজে 5:30। আমি ভাবলাম তাহলে বাসার দিকে রওনা দিয়ে দিই। আর ইনড্রাইভ অ্যাপে তো চুজ করা যায় কোন জায়গায় ডেস্টিনেশনে আমি কোন রিকোয়েস্টটা নিব। আমি ইনড্রাইভ খুলে দেখলাম একটা রিকোয়েস্ট আছে বনানী থেকে এক ভাইয়া যাবে হলো গুলিস্তান ফুলবাড়িয়া। আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, তাকে পিক করে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে গুলশানে হেভি জ্যাম ছিল, আমাদের যাইতে 1 ঘন্টা সময় লেগে যায়, আর ভাড়া উঠছিল 160 টাকা। ওই ভাইয়াকে ড্রপ করার পরে আমি রওনা দিয়ে দিলাম বাসার দিকে। ও আরেকটা কথা তো বলাই হয় নাই, গতকালকে যখন আমি বাইক চালাইতেছিলাম তখন দেখলাম বাইকের যে চেইন পকেটটা আছে, মানে ফার্স্ট গিয়ারে যখন আমি ক্লাস ছাড়ি তখন মিস করে, মানে ঠাস 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 শব্দ করে। আর এই ছোট স্পকেট, সামনের ছোট যে স্পকেটটা আছে ওটা থেকে শব্দটা আসে। আজকে শব্দটা একটু বাইরে গেছে, কালকে 2-3 বার করছে, আজকে 10-12 বার করে ফেলাইছে। তার মানে মনে হয় আমার চেইন পকেটটা গেছে গা। আল্লাহ জানে যে কি হয়েছে, খুইলা দেখতে হইব এবার সার্ভিসিং দেওয়ার সময়। যাক, চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে সারাদিনে আমি ইনকাম করছি 980 টাকা। ওইখান থেকে যদি 150 টাকা তেলের টাকা বাদ দেই তাহলে থাকে 830 টাকা। যদিও আমার একটা পার্সোনাল কাজ ছিল, ওইটা না থাকলে হয়তো বা আরও 300-400 টাকা বেশি করতে পারতাম। যাক, যাই হয়েছে না কেন এটার জন্য উপর আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া, আমি অনেক হ্যাপি। তাহলে গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর ভাই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিন। আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার নেক্সট ভিডিও বানাইতে আরও অনেক উৎসাহ পাবো, অনেক ভালো লাগবে। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডিসলাইক দিয়ে দিন, আর কমেন্টে জানায়েন হ্যাঁ কেন ডিসলাইকটা দিয়েছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।